আসসালামু আলাইকুম। আজকে মেইনলি আমাদের খায়রুলের বেসিক ম্যাথ সিরিজের দ্বিতীয় পর্ব এবং এই পর্বে আমরা জাস্ট কয়েকটা জিনিস দেখব। একটা হচ্ছে সমমৌলিক সংখ্যা, জোড় বিজোড় সংখ্যা, মূলদ অমূলদ সংখ্যা, রিকারিং ডেসিমাল, জটিল সংখ্যা এবং রেসিপ্রোকাল নাম্বার। আমরা প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা করব এবং এই টপিকের আন্ডারে আমরা কয়েকটা ম্যাথ নিয়ে আলোচনা করব, যে ম্যাথগুলো দেখলে আমাদের এই যে সম্পূর্ণ টপিকগুলো ক্লিয়ার হয়ে যাবে। এখন আসো আমরা মেইনলি শুরু করব আমাদের সহমৌলিক সংখ্যা দিয়ে। সহমৌলিক সংখ্যা আসলে কি? আমরা যদি বলি যে যদি কোনো দুইটা সংখ্যার গসাগু যদি এক হয়, যেমন মনে করো আমরা অনেক ক্ষেত্রে লিখি না যে 9 এবং 17, এই দুইটা সংখ্যার আমরা যদি বলি গসাগু কত, আমরা গসাগু কিভাবে বের করি? গসাগু মানে কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে 9 সমান আমরা লিখতে পারি যে 3 গুণ 3, এরপরে 9 গুণ 1, এইভাবে লেখা যায়। আবার 17 সমান আমরা কি লিখতে পারি? 1 গুণ 17। এছাড়া তো আর কিছু লেখার নাই। তার মানে 9 এবং 17-র জন্য দেখো তো এমন কোন কোন সংখ্যা আছে যেগুলো সব জায়গায় কমন? এমন একটাও সংখ্যা কিন্তু আমরা পাচ্ছি না, এক্সেপ্ট আমাদের হচ্ছে এই 1। তার মানে যদি এরকম কোনো কিছু কমন না থাকে তখন তার গসাগু আমরা কত বলি? গসাগু বলি 1, তাই না? তো গসাগু নির্ণয় করা নিয়ে আশা করি কোনো সমস্যা নাই। তাহলে এইখানে 9 এবং 17-র গসাগু আমরা কত বলতে পারি? 9 এবং 17 এর গসাগু আমরা বলতে পারি 1। গসাগু সমান সমান 1। এইটাই হচ্ছে আমাদের সহমৌলিক যেই সংখ্যা তার মেইন কনসেপ্ট। যদি দেখো যে কোনো দুইটা সংখ্যা বা এক জোড়া সংখ্যার গসাগু আসলে 1, তখন তুমি বলতে পারো যে ওই দুইটা সংখ্যা বা ওই এক জোড়া সংখ্যা আসলে পরস্পর সহমৌলিক সংখ্যা। এখন যদি আমি একটা এক্সাম্পল দিই, যেমন মনে করো আমাদের এই কোশ্চেনটা বলেছে নিচের কোন ক্রমজোড়টি পরস্পর সহমৌলিক। এখন এখানে যদি আমরা একটু দেখি, আমরা সহমৌলিকের সংজ্ঞা কি দিয়েছি? যে একজোড়া সংখ্যা বা কোনো একটা ক্রমজোড় তাদের গসাগু যদি 1 হয়, তুমি যদি কোনোভাবে দেখো যে দুইটা সংখ্যার গসাগু 1, তার মানে ওই দুইটা সংখ্যাকে তুমি আসলে কি বলবা? সহমৌলিক সংখ্যা, তাই না? তাহলে এইখানে 4 এবং 6, 6 এবং 9, 9 এবং 12 এবং 12 এবং 17, এই চারটা অপশনের মধ্যে আমরা দেখব যে কোনটার গসাগু 1। এখন গসাগু বের করার জন্য আমরা এই একটা সিস্টেম ফলো করতে পারি, অথবা আমাদের পরিচিত একটা সিস্টেম আছে না, আমরা এই যে এইভাবে বিশ্লেষণ করি। 4 কে যদি বিশ্লেষণ করি কত হয়? 2 ইন্টু 2। এরপরে 6 কে যদি বিশ্লেষণ করি কত হয়? 2 ইন্টু 3। তার মানে 4 সমান আমরা লিখতে পারি 2 গুণ 2 এবং 6 সমান আমরা লিখতে পারি 2 গুণ 3। তার মানে এখন দেখো তো যে আমরা গসাগু বের করার জন্য আমরা কি বলি? গসাগুকে আমরা কি বলি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তার মানে আমাদের এখন দেখতে হবে যে সব জায়গায় কমন কোন সংখ্যাটা আছে বা কোন অঙ্কটা আছে। এইখানে 2, এইখানেও 2, তার মানে 2 এইখানেও আছে, এইখানেও আছে, 2 কমন। তার মানে এই 2 কে, এই দুইটা 2 এর পরিবর্তে আমরা আসলে একটা 2 কাউন্ট করলাম। আর এই 2 এবং এই 3, এইখানে তো আর কোনো মিল নাই। তার মানে 4 এবং 6 এর গসাগু আসলে কত? শুধুমাত্র 2। 4 এবং 6 এর গসাগু যেহেতু 2, তার মানে এই অপশনটাকে আমরা তো আর সহমৌলিক বলতে পারবো না। একইভাবে 6 এবং 9 এর গসাগু বের করবা, 9 এবং 12 এর গসাগু বের করবা। প্রত্যেক ক্ষেত্রে দেখবা 1 ছাড়া অন্য যে কোনো সংখ্যা গসাগুতে আসতেছে। শুধুমাত্র এই 12 এবং 17-তে এসে দেখবা যে এখানে গসাগু আসলে শুধুমাত্র 1। তাহলে এইখানে নিচের কোন ক্রমজোড়টি পরস্পর সহমৌলিক? 12 এবং 17। শুধুমাত্র আমাদের মনে রাখতে হবে যে এই দুইটি সংখ্যার গসাগু আসলে 1, তারা পরস্পর সহমৌলিক। এখন আসো আমরা মেইনলি শুরু করব জোড় বিজোড় সংখ্যা। জোড় বিজোড় সংখ্যা বলতে এখানে কোয়েশ্চেন প্যাটার্নটা কেমন থাকবে? আমাদের কোয়েশ্চেনে বলে দিবে যে এ এবং বি উভয় বিজোড় সংখ্যা, অথবা যে কোনো একটা জোড় একটা বিজোড়। এমনও বলতে পারে যে এ জোড় সংখ্যা এবং বি যদি বিজোড় সংখ্যা হয়, অথবা যে কোনো কিছু। তাহলে এখানে এই কোয়েশ্চেন অনুযায়ী কি বললো তারা? যে এ এবং বি যদি বিজোড় সংখ্যা হয় তাহলে নিচের কোন সংখ্যাটি জোড় হবে। এই টাইপ ম্যাথ গুলার জন্য আমরা মনে মনে ধরে নিব যে আমাদের কোশ্চেনে যেহেতু বলেছে এ এবং বি বিজোড় সংখ্যা, তার মানে এখানে আমরা এ কে একটা ছোট বিজোড় সংখ্যা ধরে নিব, বি কেও একটা ছোট বিজোড় সংখ্যা ধরে নিব। তাহলে কি হচ্ছে, আমরা ধরে নিলাম যে এ কে আমরা মনে মনে ধরে নিলাম 1, এটাই তো আমাদের একটা ছোট বিজোড় সংখ্যা, এবং বি কে আমরা ধরে নিলাম 3। তাহলে 1 এবং 3 যদি ধরে নিই,
এখন আমরা শুধুমাত্র অপশন টেস্ট করব, যে এখানে এ এবং বি যদি বিজোড় সংখ্যা হয়, আমি ধরে নিলাম এ হচ্ছে 1, বি হচ্ছে 3, তাহলে নিচের এই চারটা অপশনের মধ্যে এ এর মান বসাবো এবং বি এর মান বসাবো, এরপরে ক্যালকুলেশন করে দেখব কোথায় আমার একটা জোড় ফলাফল আসে। তাহলে প্রথম অপশনটা যদি টেস্ট করি, ক নম্বরে কি বলেছে? আচ্ছা, তাহলে প্রথম অপশনটা যদি টেস্ট করি, তাহলে ক নম্বরে বলেছে যে এ বি। আচ্ছা, এ এর মান কত? 1 এবং বি এর মান কত? 3। তার মানে 1 এবং 3 গুণ করলে কত হচ্ছে? 3, যা একটি বিজোড় সংখ্যা, কিন্তু আমাদের প্রয়োজন কি? জোড় সংখ্যা, তাহলে এটা আমাদের অপশন না। এরপরে খ নাম্বার যদি একটু দেখি, খ নাম্বারে বলেছে a প্লাস 2a+2, তার মানে a এর মান কত? 1, তারপরে প্লাস, প্লাসের সাথে 2 ইন্টু a, তাহলে 2 ইন্টু 1, 2 ইন্টু 1 প্লাস, এরপরে আবারও 2 যোগ আকারে, তাহলে এইটা যদি ক্যালকুলেশন করি, এখানে আমরা পাবো 1, এখানে 2 এবং 1 যদি গুণ করি তাহলে কত পাবো? 2। এরপরে আবার যদি 2 যোগ করি তাহলে কত পাবো? 2 যোগ 2 4, 4 এবং 1 যোগ করলে কত হচ্ছে? 5। তাহলে এটাও আমাদের অপশন না। এখন আমরা যদি গ নাম্বারটা একটু চেক করি, এই গ নাম্বারে কি বলেছে? a প্লাস বি প্লাস 1। আচ্ছা, a এর মান আমরা কত দেখেছিলাম? 1, ডিরেক্টলি আমরা 1 বসালাম, প্লাস বি এর মান কত? 3 প্লাস 1। এখন দেখো তো, 3 আর 1 4 আর 1 5, তার মানে এটাও বিজোড় ফলাফল। এখন শুধুমাত্র বাকি থাকলো কোনটা? ঘ নম্বর। তাহলে এ এবং বি দুইটাই যদি বিজোড় হয়, আমাদের জোড় হবে কোনটা? 2a প্লাস 4b। এটা যদি একবার অপশন চেক করেই নি, যে 2 ইন্টু 1 প্লাস 4 ইন্টু 3, দেখো তো যে 2 এবং 1 গুণ করলে কত পাবো? 2 প্লাস 4 এবং 3, 4 এবং 3 যদি গুণ করি তাহলে 12 বা 12, তাহলে এইটা যোগ করলে 14। শুধুমাত্র এই একটা জায়গায় আমরা কি পেলাম? যদি a এবং b বিজোড় সংখ্যা হয় তাহলে জোড় হবে কোনটা? 2a প্লাস 4b। ফলাফল অনুযায়ী আমাদের এখানে 14। জাস্ট এইভাবেই জোড় বিজোড় সংক্রান্ত যত ম্যাথ পাবা, সেখানে শুধুমাত্র a এবং b যদি জোড় বলে তাহলে একটা জোড় সংখ্যা অ্যাজিউম করে নিতে হবে, যদি বিজোড় বলে তাহলে একটা বিজোড় সংখ্যা অ্যাজিউম করে নিতে হবে। ঠিক আছে? এইভাবে তুমি তোমার এই জোড় বিজোড় সংক্রান্ত যতগুলো ম্যাথ আছে এগুলো সলভ করবা। এখন আসো আমরা যদি আমাদের পরের সিকোয়েন্সটায় যাই, যে মূলদ এবং অমূলদ সংখ্যা। আচ্ছা, এখন দেখো, যদি আমরা মূলদ নিয়ে আলোচনা করি তাহলে এই একটা জিনিস দিয়েই আমাদের জন্য যথেষ্ট। কেন? কারণ মূলদ সংখ্যার ডেফিনেশন হচ্ছে, যদি কোনো একটা সংখ্যাকে তুমি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারো তাহলে তাকে কি বলা হবে? তাহলে তাকে মূলদ সংখ্যা বলা হবে, বা আমরা বলতে পারি রেশনাল নাম্বার। এবং যদি কোনো সংখ্যাকে তুমি পি বাই কিউ আকারে প্রকাশ করতে না পারো তাহলে তাকে কি বলা হবে? অমূলদ সংখ্যা বা ইররেশনাল নাম্বার। আমরা যদি একটা এক্সাম্পল নিয়ে আলোচনা করি, যে মূলদ সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা মানে কি? একটা সংখ্যার এই যে উপরে যে অংশটা থাকে, আচ্ছা পি বাই কিউ, এই বাই চিহ্ন যদি থাকে আমরা পুরোটা দেখে কি মনে করতে পারি? একটা ভগ্নাংশ। একটা ভগ্নাংশের কি কি পার্ট থাকে? উপরের এইটাকে আমরা বলি লব এবং নিচের এটাকে আমরা কি বলি? হর। তার মানে যদি কোনো সংখ্যাকে তুমি লব এবং হরে প্রকাশ করতে পারো তাহলেই কেবল তুমি তাকে কি বলতে পারো? মূলদ সংখ্যা। এবং যদি দেখো একটা সংখ্যাকে তুমি এই লব এবং হরে প্রকাশ করতে পারো না তাহলে তাকে কি বলবো? অমূলদ সংখ্যা। যদি একটা এক্সাম্পল দিই, 2/3 টু √17 √16 3.1416। ওকে, এখানে আমরা কয়েকটা এক্সাম্পল নিলাম। এই এক্সাম্পল গুলোর মধ্যে আমাদের কোশ্চেনটা হচ্ছে কোন সংখ্যাটি মূলদ এবং কোন সংখ্যাটি অমূলদ সেটা খুঁজে বের করতে হবে। দেখো তো, আমরা কি বলেছিলাম? এই যে 2/3, একটা অংশ লব একটা অংশ হর, তাহলে আমাদের একদম সংজ্ঞা অনুযায়ী কি ছিল? মূলদ যে হবে সে পি বাই কিউ আকারে থাকবে। আচ্ছা, তাহলে এই উপরেরটাকে যদি আমি পি ধরি, নিচেরটা কি হবে? কিউ হবে। তার মানে এটা পি বাই কিউ আকারে আছে, তার মানে এই জিনিসটা আমার মূলদ হচ্ছে। ক্লিয়ার? এখন আসো, এইটা শুধুমাত্র 2 আছে, এটাকে কি আমরা মূলদ বলতে পারি? জাস্ট নিজেরা একটু বলো তো, এটাকে মূলদ কি বলা যায়? আচ্ছা দেখো, এখানে 2 এর নিচে কোনো কিছু নাই, তার মানে আমি কি চিন্তা করতে পারি? নিচে 1 আছে, কোনো কিছু নাই মানে আমি 1 চিন্তাই করতে পারি। তাহলে এইখানে উপরে একটা সংখ্যা, নিচে কোনো কিছু ছিল না, কিন্তু নিচে কিছু নাই, তার মানে সেখানে কত আছে? 1 আছে। তাহলে এখানে 2 এবং নিচে 1,
সেম ভাবে এই যে এটার মতন না, উপরে পি নিচে কিউ, একটা ভগ্নাংশ, একটা লব, একটা হর, তার মানে লব বাই হর বা পি বাই কিউ, তাহলে এই জিনিসটাকে আমরা কি বলবো, একটা মূলদ সংখ্যা, মূলদ। আচ্ছা এখন দেখো তো √17, এই √17কে আমরা কি মূলদ বলতে পারি? না। একইভাবে এখন দেখো তো এইটা আবার √16, এইটাকে কি মূলদ সংখ্যা বলা যায়? আচ্ছা 16কে যদি রুট করি আমাদের এখানে ফলাফল কত আসে বলতো? 4 না? 4-এর নিচে কোনো কিছু নাই মানে কত আছে? 4 একটা পূর্ণ সংখ্যা, নিচে কোনো কিছু নাই মানে 1। তাহলে এই জিনিসটাকে আমরা কি বলতে পারবো? অবশ্যই একটা মূলদ সংখ্যা, কিন্তু এইটা আমাদের মূলদ সংখ্যা না। একইভাবে এই যে দশমিক সংবলিত, এইটা বলতো কার মান? আমরা এটাকে বলি না পাই এর মান? পাই, পাই এর মান আসলে কত? 3.1416। তাহলে এই জিনিসটাকেও আমরা কখনোই মূলদের আন্ডারে ফেলতে পারবো না। মূলদ হবে কেবলমাত্র যেগুলা পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, সেগুলোকে আমরা কি বলবো? মূলদ সংখ্যা বলবো। এখন আসো আমরা যদি আমাদের রিকারিং ডেসিমাল বা এটাকে বাংলায় বলে হচ্ছে পৌনঃপুনিক, যদি রিকারিং ডেসিমাল নিয়ে আলোচনা করি, এখন দেখো আমাদের এই যে রিকারিং ডেসিমাল বা জিনিসটাকে আমরা যদি বাংলায় বলি, কি বলা যায়? বাংলায় এটাকে আমরা বলি হচ্ছে পৌনঃপুনিক বা রিকারিং ডেসিমালের একদম বিশেষত্ব কি জানো? এই যে উপরের একটা ডট পয়েন্ট আছে না, একটা অঙ্কের উপরে যদি ডট থাকে, সেই ডটটাকেই আমরা বলি রিকারিং ডেসিমাল পয়েন্ট, বা এই যে এইটাকে আমরা কি বলি? ডেসিমাল পয়েন্ট, বা এটা হচ্ছে আমাদের দশমিক বিন্দু, আর এইটা হচ্ছে আমাদের পৌনঃপুনিক বিন্দু, যেটা আমাদের একটা অঙ্কের উপরে থাকে। এখন আসো এই জিনিসটা কি বোঝায় জানো? এই যে একটা ডট রিপ্রেজেন্ট করে যে এই সংখ্যাটা আসলে এভাবে আছে 32.466666, এরকম অনেকগুলা ছয়। ওকে, যখন একটা সংখ্যায় কোনো একটা সুনির্দিষ্ট অঙ্ক খুব বেশি রিপিট হয়, দেখো তো এখানে 6 খুব বেশি বার রিপিট হচ্ছে না। যখন আমরা দেখি যে এখানে কোনো একটা সংখ্যা বা সুনির্দিষ্ট কোনো একটা সংখ্যা খুব বেশি সংখ্যক বার রিপিট হচ্ছে, আমরা সেই সংখ্যাটাকে বারবার রিপিট না করে আমরা সেটাকে এইভাবে লিখে দিই যে 6 এবং তার উপরে একটা ডট বা রিকারিং ডেসিমাল পয়েন্ট, মানে হচ্ছে বা রিকারিং ডেসিমাল নাম্বার, এই নাম্বারটা হচ্ছে 6 এবং পয়েন্ট হচ্ছে এটা। এইটা দিয়ে বোঝাচ্ছে যে এই যে 6 বারবার রিপিট হচ্ছিল, আমরা জিনিসটাকে বারবার লিখবো না, কিন্তু বোঝাবো বারবার। বারবার বোঝানোর জন্য কি করতে হবে? একটা নির্দিষ্ট অঙ্ক যেটা রিপিট হচ্ছিল তার উপরে ডট দিতে হবে। এখানে আমি কিন্তু 4 এর উপরে ডট দিই নাই, তার কারণ কি? যে 4 এখানে তো রিপিট হচ্ছিল না, 4 কতবার? একবারই আছে। রিপিট হচ্ছিল কোনটা? এইটা। ঠিক আছে, এখন আসো আমাদের কোশ্চেনটা হচ্ছে এই যে 32.46 এবং তার উপরে একটা ডট, এইটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এইটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার জন্য আমাদের একটা বা দুইটা ধাপ আছে, এই ধাপগুলো একটু অনুসরণ করা লাগবে। যেমন আমাদের প্রথম কাজ হচ্ছে যে এইখানে দেখো তো যে ডট কয়টা আছে? একটা এবং দুইটা। এই দুইটা ডটকেই যদি বাদ দিই, বাদ দিলে মনে করো এই দুইটা ডটকে আমি বাদ দিলাম, এখন সংখ্যাটা কত? 3246 বা 3246। আমরা পুরো সংখ্যাটাকে লিখলাম 3246। এখন আবারও ডট দিয়ে দিলাম, এইখানে একটা, এইখানে একটা। এখন আসো একটা জিনিস, যে এইখানে দেখো তো ডেসিমাল পয়েন্ট কয়টা অঙ্কের উপরে আছে? একটা অঙ্ক। তাহলে এইটাকে আমরা একটু আলাদা করলাম যে শুধুমাত্র 6 এর উপরে আছে। আচ্ছা 6 এর উপরে যেহেতু ডেসিমাল রিকারিং ডেসিমাল পয়েন্ট আছে, তাহলে এই 6টাকে বাদ দিলে বাকি এই পাশে কতটুকু আছে? আবারও দশমিকটাকে বাদ দিলাম, বাকি এই পাশে কতগুলো সংখ্যা আছে? 3 2 4 বা কতগুলো অঙ্ক আছে? তিনটা। 3 2 4 বা 324। এই যে যেই অঙ্কটার উপরে আমার পৌনঃপুনিক চিহ্নটা থাকবে, সেই অঙ্কটাকে বাদ দিয়ে বাকি যত কিছু আছে সবকিছু আমরা এই সংখ্যা থেকে বাদ দিব। তাহলে 324 বাদ দিলাম, আবারও আমরা এখানে দশমিকটা দিয়ে দিলাম। এখনো আমাদের কাজ কিন্তু শেষ হয় নাই। এখন এইটাকে যদি আমরা আরেকটা কাজ করতে হবে, এখন আমাদের হচ্ছে ভাগ করতে হবে। দেখো তো এখন একটা কথা, যে এইখানে দেখো তো এই যে চিহ্নটা বা ডট, এটা আসলে কয়টা অঙ্কের উপরে আছে? শুধুমাত্র 6 এর উপরে আছে, তার মানে একটা অঙ্ক। যেহেতু একটা অঙ্ক, তাহলে এর পরিবর্তে আমরা আসলে 9 লিখবো। কয়টা? একটা। আচ্ছা এর পরিবর্তে আমরা একটা 9 লিখলাম। এখন আমাদের আর লাস্ট একটা স্টেপ আছে, সেটা হচ্ছে দশমিকের এই পাশে, এই যে দশমিকের এই পাশে এবং এই পৌনঃপুনিকের এই পাশে
সংখ্যা কয়টা সেইটা কাউন্ট করতে হবে। দেখো তো দশমিকের এই পাশে এবং পৌনপুনিকের এই পাশে সংখ্যা বা অঙ্ক আসলে কয়টা? অঙ্ক শুধুমাত্র একটা, তাহলে এই যে একটা শূন্য, এইটাকে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে এইখানে এইটাকে জাস্ট একটু ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে দেখো যে এখানে আসে, এটাই আমাদের সাধারণ ভগ্নাংশ। যদি চাও যে এটা দেখতে পারো কাটাকাটি করা যায় কিনা, যদি কাটাকাটি করা যায় তাহলে কাটাকাটি করে আরেকটু সিম্পল ফর্মে রাখবা, আর নয়তো এভাবেই রাখবা। এই যে একটা পৌনপুনিক সংবলিত সংখ্যা, এই সংখ্যার সাধারণ ভগ্নাংশের রূপ। আচ্ছা, এখন যদি আমরা আরেকটা এক্সাম্পল দেখি, এখন আসো যদি এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি, আমরা প্রথম কাজ কি করছিলাম, এই দুইটা ডট মুছে দিব। ডট মুছে দিলে আমাদের টোটাল সংখ্যা কত? 324 লিখলাম, 324। এরপরে আবারও দুইটা ডট দিয়ে দিলাম। এখন আসো যেই অঙ্কটার উপরে ডট আছে সেটাকে আলাদা করে ফেললাম। আলাদা করার পরে এখানে কত থাকে, শুধুমাত্র দশমিকটাকে বাদ দিয়ে এখানে কত সংখ্যা থাকে? 32। তাহলে এই 32কে আমরা বিয়োগ করে ফেলবো, গেল। এরপরে দেখো তো যে আবারও ডট দিয়ে দিলাম বা দশমিক চিহ্নটা দিয়ে দিলাম। এখন অঙ্ক, কয়টা অঙ্ক এমন আছে যার উপরে এই পৌনপুনিক চিহ্নটা আছে বা রিকারিং পয়েন্টটা আছে? একটা অঙ্ক, তাহলে একটা নয়। এই দশমিকের এই পাশে এবং এই চিহ্নের এই পাশে অঙ্ক কয়টা? একটা, তাহলে একটা শূন্য। এখন এটাকে যদি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের সাধারণ ভগ্নাংশের রূপ। ঠিক আছে, তাহলে এখানে ক্যালকুলেশন করে আসে, ওকে, তাহলে এখানে দেখো 292/90, যা লব এবং হর বিশিষ্ট p/q আকারের। তাহলে এটাও আমাদের একটা কি মূলদ সংখ্যা। এখন আসো মেইনলি জটিল সংখ্যার কথা যদি বলি, আমরা আমাদের সংখ্যা পদ্ধতিকে টোটাল মোটা দাগে দুই ভাগে ভাগ করতে পারি, একটা বাস্তব সংখ্যা, একটা অবাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা মেইনলি আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করি, কিন্তু অবাস্তব সংখ্যা আমরা আমাদের দৈনন্দিন জীবনে খুব একটা ব্যবহার করি না। যেমন আমি যদি বলি আরো সংক্ষেপে, আরো সহজে যদি বলি, যদি কোথাও দেখো √4 বা যে কোনো রুটের ভেতরে যে কোনো একটা সংখ্যা, যে কোনো একটা সংখ্যা 4, √15, √16, যে কোনো একটা সংখ্যা, প্রত্যেকটাই এই ফরম্যাটটা কি বাস্তব, প্রত্যেকটাই বাস্তব। কিন্তু যখন দেখবা যে রুটের ভেতরে একটা মাইনাস, রুটের ভেতরে একটা মাইনাস, রুটের ভেতরে একটা মাইনাস, তার মানে এই প্রত্যেকটাই তখন কি হয়ে যাবে? প্রত্যেকটাই তখন হয়ে যাবে জটিল সংখ্যা। এই প্রত্যেকটাকে আমরা তখন কি বলবো? জটিল সংখ্যা বলবো। এটা একটা জটিল সংখ্যা, এটা একটা জটিল সংখ্যা, এবং এটাও একটা জটিল সংখ্যা। আমরা এই জটিল সংখ্যাকে প্রকাশ করার জন্য একটা অক্ষর ব্যবহার করি, যেটাকে বলা হয় হচ্ছে আই। আই শব্দটা এসেছে ইমাজিনারি থেকে। ইমাজিনারি, ইমাজিনারি, ইমাজিনারি বলতে কল্পনা। এই কল্পনা থেকেই, কল্পনার বা ইমাজিনারি প্রথম লেটার আই, সেখান থেকেই মেনলি এটাকে আই দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমাদের সবচেয়ে বেসিক একটা কোশ্চেন হচ্ছে, আমরা জটিল সংখ্যাকে কোন অক্ষর দিয়ে প্রকাশ করি? আই দিয়ে। এখন আসো এই আই এর কিছু মান আছে, এই মানগুলো আমাদের একটু মনে রাখতে হবে। একদম সর্বপ্রথম আই এর মান হচ্ছে আই সমান রুটের ভেতরে -1। আমরা যত জটিল সংখ্যা দেখি, এই জটিল সংখ্যাকে, এই যে রুটের ভেতরে যখন -1, সেটাকে আমরা কি বলি? আই বলি। এখন আই স্কয়ারের মান যদি বলে তাহলে এখানে কত লিখবো? আচ্ছা, আই স্কয়ার বা কোনো কিছুর উপরে স্কয়ার বলতে কি বোঝায়? ওই অক্ষর বা ওই সংখ্যাটা নিজের সাথেই দুইবার গুণ। তার মানে এখানে আমরা কত লিখতে পারি? আই ইন্টু আই বা আই গুণ আই। দেখো তো আই এর একটা মান রুটের ভেতরে -1, আবার আরেকটা মান রুটের ভেতরে -1। এখন দেখো তো রুট সংবলিত কোনো কিছু যদি আমরা দুইবার গুণ করি তাহলে আমরা কত পাই? ওই সংখ্যাটাই ফিরে পাই। তাহলে এখানে কত আসবে? -1 আসবে। তার মানে আই এর মান রুটের ভেতরে -1, আই স্কয়ারের মান কত? -1, এবং আই কিউবের মান কত? দেখো তো আমরা আই কিউবকে কিভাবে লিখতে পারি? আমরা সূচকের নিয়ম দেখছি না? সূচকের নিয়ম কি বলে? কোনো কিছুর বেস যদি সেম থাকে তাহলে তার পাওয়ার যোগ হয়ে যায়। দেখো তো এই যে আই, এটাকে আমরা কি বলবো? বেস বলবো। এই আই, এটা আমাদের বেস। কিন্তু এই যে পাওয়ার হিসেবে যেটা আছে 2 এবং 1, এই দুইটা যোগ হয়ে যাবে কেন? কারণ গুণের সময় বা আমরা যখন গুণ করি তখন বেস যদি সেম হয় তাহলে পাওয়ার দুইটা কি হবে? যোগ হয়ে যাবে। মানে i⁻³ সমান
আই স্কোয়ার ইন্টু আই টু দি পাওয়ার 1। এখন আসো আমরা পৃথকভাবে যদি একটু লিখি, আই স্কোয়ারের মান কত পাইছিলাম? -1। এবং আই এর মান কত? আচ্ছা, আই এর মান না বসায় এখানে আই বসে, তাহলে আই স্কোয়ারের মান এখানে -1 এবং আই টু দি পাওয়ার 1 এর মান তো আই, তাহলে এখানে আমরা কি লিখতে পারি? গুণ করলে -i। তার মানে যদি আমরা আই দেখি তাহলে কি বসাবো? রুটের ভিতরে -1। যদি আই স্কোয়ার দেখি তাহলে কি বসাবো? -1। যদি আই কিউব দেখি তাহলে কত বসাবো? -i। এবং আই টু দি পাওয়ার 4 মানে কত? আই টু দি পাওয়ার 4 মানে আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার। আই স্কোয়ারের ভ্যালু কত পেয়েছিলাম? -1। তাহলে এইখানে -1 ইন্টু -1, এখন মাইনাসে মাইনাসে গুণ করলে কত হয়ে যায়? প্লাস। তার মানে আই টু দি পাওয়ার 4 এর মান কত? +1। ঠিক আছে, এই হচ্ছে আমাদের জটিল সংখ্যা। এই জাস্ট বেসিক এতটুকুই আমার লাগবে। এইখান থেকে সর্বোচ্চ গেলে কোশ্চেন এরকম আসতে পারে যে নিচের কোনটি জটিল সংখ্যা, এরকম হয়তো দিতে পারে যে ক নাম্বার অপশনে দেওয়া থাকলো √17, খ নম্বরে দেওয়া থাকলো 3/√5 বা 3/√5, গ নম্বরে দিয়ে দিল যে রুটের ভেতরে -1। তাহলে এই তিনটার মধ্যে আমাদের জটিল সংখ্যা কোনটা? রুটের ভেতরে -1। প্রকাশ করা হয় কোনটা দিয়ে? আই দিয়ে। এবং আই এর মান কতগুলা? আই এর মান হচ্ছে রুটের ভেতরে -1, আই স্কোয়ারের মান কত? -1, আই কিউবের মান কত? -i, এবং আই টু দি পাওয়ার 4 এর মান কত? আই টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে 1। এখন আসো এখানে আরেকটা জিনিস আমাদের প্রয়োজন, সেটা হচ্ছে মনে করো যে আই টু দি পাওয়ার 21 বলা হলো, যে আই টু দি পাওয়ার 21 এর মান কত? আমাদের এই একটা ছোট্ট ট্রিক কাজে লাগাইতে হবে। এইখানে আই টু দি পাওয়ার 4 এর মান কত? 1। তার মানে আমরা মনে রাখবো যে আই এর পাওয়ার যতই হোক তাকে 4 দিয়ে ভাগ করে ভাগশেষ আমরা যা পাবো সেটাই হচ্ছে আই এর পাওয়ার, মেইন পাওয়ার। তাহলে দেখো তো এইখানে আই এর পাওয়ার কত? 21। এটাকে যদি 4 দিয়ে ভাগ করি, দেখো তো 4/21 যদি করি কত হয়? 4×5 = 20, ভাগশেষ কত রয়ে গেল? 1। তার মানে এই ভাগশেষটাই হবে আই এর মেইন পাওয়ার। তাহলে এইটা সমান আসলে কত? আই টু দি পাওয়ার 1। আর আই টু দি পাওয়ার 1 মানে আই। মনে করো আমি আই এর পাওয়ার 23 লিখলাম। এখন দেখো তো এইখানে যদি 23 লিখি তাহলে 4×5 = 20, তাহলে এইখানে কত অবশিষ্ট থাকতেছে? 3 থাকতেছে। তাহলে আই এর মেইন পাওয়ার কত হবে? 3, আই টু দি পাওয়ার 3। এখন আই টু দি পাওয়ার 3 কে আমরা কত দিয়ে লিখছিলাম? -i। একইভাবে মনে করো আমি এখানে লিখলাম আই টু দি পাওয়ার 29, এইটার পাওয়ার কত? সরি, এইটার মান কত? আচ্ছা, আই এর পাওয়ার যখন আই টু দি পাওয়ার 29 মানে 29, তখন কি করব? এই যে পাওয়ার যতই থাকুক, যত বড় সংখ্যাই থাকুক, আমরা শুধুমাত্র 4 দিয়ে ভাগ করব এবং ভাগ করার পরে যেই ভাগশেষটা থাকবে সেই ভাগশেষটা আমরা নিব। তাহলে 4 দিয়ে যদি 29 কে ভাগ করি তাহলে কত হয়? 4×7 = 28। এখন এখানে ভাগশেষ কত? 1। তাহলে আই এর পাওয়ার এখানে মেইন পাওয়ার কত আসবে? আই টু দি পাওয়ার 1। তাহলে আই টু দি পাওয়ার 1 মানে আই, মানে হচ্ছে আই টু দি পাওয়ার 29 এর ভ্যালু হচ্ছে আই, আই টু দি পাওয়ার 23 এর ভ্যালু -i, আই টু দি পাওয়ার 21 এর ভ্যালু আই, এবং আই টু দি পাওয়ার 1 এর ভ্যালু আই। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের জটিল সংখ্যার কিছু বেসিক থিম। আচ্ছা, এই কোয়েশ্চেনটা একটু খেয়াল করো। আমরা জাস্ট আমাদের রেসিপ্রোকাল নাম্বারে যাওয়ার আগে আমরা জাস্ট কিছু ম্যাথ করে নিব। সেগুলো হচ্ছে 6টি ক্রমিক পূর্ণ সংখ্যার প্রথম 3টির যোগফল 42 যদি হয় তাহলে শেষ 3টির যোগফল আসলে কত? আচ্ছা, আমরা ক্রমিক সংখ্যা বলতে আসলে কি বুঝি? একদম পরপর ধারাবাহিক কিছু সংখ্যা, যেমন 1 2 3 4 66 67 68 এরকম পরপর কিছু সংখ্যা। যদি দেখো যে 3 4 5 এইভাবে ধারাবাহিক সংখ্যাগুলোকে আমরা কি বলি? ক্রমিক সংখ্যা বলি। কেন? একদম এক্সাক্ট এই সংখ্যাটা তার পূর্ববর্তী সংখ্যা থেকে 1 বেশি, আবার এই সংখ্যাটা পূর্ববর্তী সংখ্যার থেকে 1 বেশি। 3 এর সাথে 1 যোগ করলে 4, 4 এর সাথে 1 যোগ করলে 5, এইভাবে জিনিসটা চলতেছে। তাহলে এই জাতীয় যে ধারা তাদেরকে আমরা কি বলি? ক্রমিক পূর্ণ সংখ্যা বলি। এখন আসো ঠিক সেম ভাবে আমরা প্রথম ক্রমিক সংখ্যাটাকে ধরে নিলাম x। x যদি হয় তাহলে x এর থেকে 1 বেশি হবে তার পরবর্তী ক্রমিক সংখ্যা, তাহলে এটা x+1। আবার এইটার থেকে 1 বেশি হবে পরবর্তী ক্রমিক সংখ্যা, এইটা যদি x+1 হয় তার সাথে আরো যদি 1 যোগ করি তাহলে x+2, একইভাবে x+3 4 5। এই হচ্ছে আমার 6টা ক্রমিক সংখ্যা। এখন আসো আমাদের কোশ্চেনে কি বলেছিল যে 6টি ক্রমিক সংখ্যার প্রথম 3টা যোগ করলে আমরা কত পাই? 42। তার মানে প্রথম 3টা বলতে এইটা প্রথম ক্রমিক সংখ্যা, দ্বিতীয় ক্রমিক সংখ্যা এবং 3 নম্বর ক্রমিক সংখ্যা। এই 3টা যোগ করলে আমরা যোগফল কত পাচ্ছি?
42। তাহলে প্রশ্ন মতে x প্লাস 1 প্লাস x প্লাস 2 এই তিনটা যোগ করলে আমরা কত পাচ্ছি? 42। এখন দেখো তো x কয়টা আছে এখানে? একটা, দুইটা, তিনটা, তার মানে 3x প্লাস 3 সমান 42। দেখো তো এখানে যদি একটু বিয়োগ করি কত হয়? 3x সমান এখানে কত কত আসতেছে? 42 মাইনাস 3, তাহলে এখানে থাকে 39। একটু যদি কাটাকাটি করি x এর মান কত? 13। তার মানে আমাদের প্রথম ক্রমিক সংখ্যা কত? 13। তাহলে 13র পরে পরবর্তী ক্রমিক সংখ্যা কত হবে? এটা প্রথম ক্রমিক সংখ্যা 13, পরবর্তী ক্রমিক সংখ্যা 14, এরপরে 15, তারপরে এইটা 16, এইটা 17 এবং এইটা কত হবে? 18। আমাদের কোয়েশ্চেন কি বলছে? শেষ তিনটি ক্রমিক সংখ্যার যোগফল আসলে কত? তাহলে এইটা প্রথম তিনটা, শেষ তিনটার যোগফল বলতে এইটা এবং এইটা, তার মানে 16 যোগ 17 যোগ 18, এইটা যোগ করে যা আসে সেটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, এখন এই ম্যাথটা একটু খেয়াল করো। এইটা আমাদের রেসিপ্রোকালের একটা ম্যাথ। এই রেসিপ্রোকাল নাম্বার বলতে আসলে কি বোঝায়? দেখো তো আমি যদি বলি এখানে 2 একটা নাম্বার, এর নিচে কোনো কিছু নাই, তার মানে কত আছে? 1। তাহলে 2/1 যেখানে লব 2 হর 1, এইটাকে যদি আমরা উল্টে লিখি তাহলে কত হয়? 1/2 যেখানে লব 1 এবং হর 2। এই জিনিসটাই হচ্ছে আমার আমার রেসিপ্রোকাল নাম্বার, যে 2/1 এর রেসিপ্রোকাল বা উল্টানো সংখ্যা 1/2। একইভাবে যদি আমরা এখানে বলি 3/7, এইটার রেসিপ্রোকাল নাম্বার কত বা এইটার উল্টানো নাম্বারটা কত, সংখ্যাটা কত? 7/3। যে কোনো একটা 5/4 যদি লিখি তাহলে এইটার রেসিপ্রোকাল নাম্বার বা উল্টানো নাম্বার কত? 4/5। রেসিপ্রোকাল দিয়ে মেইনলি এটাই বোঝানো হয় যে তোমার এখন যে সংখ্যাটা আছে তুমি এই সংখ্যাটাকে ঠিক এর অপোজিট করবা, অর্থাৎ যেটা লব সেটা হরে চলে যাবে, যেটা হর সেটা লবে চলে আসবে। ঠিক আছে, এখন আসো আমাদের এই ম্যাথটাই কি বলছে, যে যদি দুইটি সংখ্যার গুণফল 96 হয় এবং যোগফল যদি 20 হয়, তার মানে তোমার কাছে এমন দুইটা সংখ্যা আছে যাদের তুমি যদি গুণফল নির্ণয় করো তুমি পাবা কত? 96 পাবা। এবং যদি যোগফল নির্ণয় করো তুমি পাবা কত? 20 পাবা। এবং আমাদের কোয়েশ্চেন করেছে তবে সংখ্যা দুটির ব্যস্তানুপাতিকের যোগফল কত? এই ম্যাথটা এখন সমাধানের জন্য কি বলেছে, যে দুইটি সংখ্যা, এখন কোন দুইটা সংখ্যা আমরা তো জানি না, তাহলে যেহেতু আমরা জানি না আমরা কি ধরে নিই? আমরা যখনই কোনো একটা ম্যাথ সমাধানের ক্ষেত্রে কোনো কিছু জানি না বা কোয়েশ্চেনে দেওয়া থাকে না তখন আমরা কি করে নিই? আমরা ধরে নিই যে একটা সংখ্যা x, একটা সংখ্যা y। তাহলে এখানে আমরা একটা কাজ করি, যে ধরে নিলাম যে একটি সংখ্যা, ধরে নিই একটি সংখ্যা x এবং অপরটি বা অপর সংখ্যা y। এখন আসো আমাদের কোশ্চেন অনুযায়ী এখানে কি বলছে, যে সংখ্যার গুণফল 96, তার মানে এই দুইটা সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে কত পাবো? 96 পাবো। এক্স ওয়াই যদি গুণ করি তাহলে পাবো 96, এবং যদি যোগ করি তার মানে এক্স প্লাস ওয়াই যদি যোগ করি তাহলে কত পাবো? 20 পাবো। ওকে, লিখলাম। এখন আসো আমাদের সমাধান করার জন্য তারা কি বলছে, তবে সংখ্যা দুইটির ব্যস্তানুপাতিকের যোগফল কত? আচ্ছা, সংখ্যা দুইটির ব্যস্তানুপাতিকের যোগফল যদি বের করতে হয়, দেখো তো ব্যস্তানুপাতিক বলতে এরকম না যে এখন যে সংখ্যাটা আছে যাকে আমরা এক্স ধরে নিছিলাম তার ব্যস্তানুপাতিক বলতে কত, এইটার নিচে কোনো কিছু নাই, তার মানে কত আছে? 1। তার মানে এখন এক্স বাই 1 আকারে আছে, এইটার ব্যস্তানুপাতিক সংখ্যা কেমন হবে? 1/x। আবার এইটার ব্যস্তানুপাতিক সংখ্যা কেমন হবে? 1/y। আমাদের কোয়েশ্চেন হচ্ছে যে এই যে সংখ্যা দুইটা তাদের ব্যস্তানুপাতিকের যোগফল, তাহলে আমাদের x/1 ছিল আমরা 1/x লিখলাম, y/1 ছিল আমরা 1/y লিখলাম। তাহলে এই দুইটাকে যদি যোগ করি এখন আমাদের যোগফল কত হবে? কোয়েশ্চেনটা হচ্ছে এইটা। আচ্ছা, এইটা একটা ভগ্নাংশ লব/হর, এটা আরেকটা ভগ্নাংশ লব/হর। যদি দুইটা ভগ্নাংশ আমরা যোগ করি আমরা কি লিখতে পারি? একদম প্রথমেই আমরা লসাগু করতে পারি। দেখো তো লসাগু যদি করি x এবং y এর লসাগু কত? xy। দেখো তো xy কে যদি x দ্বারা ভাগ করি আমাদের কত আসে? এইখানে শুধুমাত্র y প্লাস এই xy কে যদি y দ্বারা ভাগ করি তাহলে কত আসে? x। দেখো তো নিচে আমরা লসাগু লিখলাম যেটা হর আকারে, এবং উপরে y প্লাস এক্স বাই এক্স প্লাস ওয়াই, একই কথা। তার মানে ব্যস্তানুপাতিক দুইটা সংখ্যা আমরা যোগ করে এটা পেলাম। এখন এই যে x প্লাস ওয়াই এর যে মান
দেখো তো এটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে না, এক্স প্লাস ওয়াই এর মান কত? 20। আমরা জাস্ট এই সাইডে লিখলাম এক্স প্লাস ওয়াই এর মান 20 ডিভাইডেড বাই এই এক্স ওয়াই এর মান কত, এক্স ওয়াই এখানে গুণ আকারে, তাহলে 96, 20/96। এখন আমরা এইটা বলতে পারি না যে এই দুইটার বা এক্স এবং ওয়াই এর ব্যস্তানুপাতিকের যে যোগফল সেটা আসলে 20/96। আচ্ছা, এইটাকে যদি আমরা আরেকটু কাটাকাটি করি, দেখো তো উভয় পক্ষে আমরা যদি 4 দিয়ে ভাগ করি, তাহলে এখানে 4 5 20 আর এখানে 4 24 96। তার মানে আমাদের অ্যান্সার অ্যাকচুয়ালি 5/24। ক্লিয়ার? তাহলে যদি দুইটি সংখ্যার গুণফল ও যোগফল 96 এবং 20 হয়, তবে সংখ্যা দুটির ব্যস্তানুপাতিকের যোগফল আসলে কত? 5/24। আজকে মেইনলি আমরা এই কয়েকটা টপিক শেষ করেছি এবং এই টপিকের আন্ডারে কয়েকটা ম্যাথ আমরা করেছি। যদি এই টপিকের আন্ডারে কোনো ম্যাথে তোমাদের সমস্যা থাকে তাহলে প্লিজ কমেন্ট ডাউন বিলো, আমি চেষ্টা করবো ম্যাথগুলো সলভ করার জন্য। আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ।